গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ সংকটের মুখোমুখি ইরান। দেশটির প্রেক্ষাপটে এমন অবস্থা খুব একটা দেখা যায়নি। অভ্যন্তরীণ অস্থিরতা, ভয়াবহ অর্থনৈতিক চাপ, তার উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনা, সব মিলিয়ে তেহরানের সামনে তৈরি হয়েছে এক বিপজ্জনক বাস্তবতা, যার প্রভাব শুধু ইরানেই নয়, গোটা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিতেও ছড়িয়ে পড়া শুরু করেছে। এর মধ্যে গালফ রিজিয়নে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের বিশাল বহর জড়ো হওয়ায় সবাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপ কয়েক দশকের মধ্যে ইরানকে ঘিরে সবচেয়ে বড় সামরিক অবস্থান, আর তেহরান একে সরাসরি সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারিও দিয়েছে। গেল বছর ইরান ইসরায়েল 12 ডে ওয়ারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারণা ছিল সামরিক অভিযানের মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃত্বে আঘাত হেনে রাষ্ট্রযন্ত্র দুর্বল করে গণ অভ্যুত্থানকে উস্কে দেয়া যাবে। এর ফলে ইসলামী প্রজাতন্ত্র বা খামেনি সরকারকে উৎখাত করে তেহরানকে হাতের মুঠোয় আনাও সহজ হবে। কিন্তু বাস্তবতা পুরোই উল্টো হয়েছে। যত যাই হোক না কেন, জনগণ বিদ্রোহ করলেও শেষমেশ সরকার পক্ষেই ঐক্যবদ্ধ হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করে, যা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে বলে দাবি করা হয়। এরপর সামরিক যুদ্ধবিরতি এলেও তা মূলত ইসরায়েলকে ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা করার কৌশল হিসেবেই মনে করা হয়। 2025 সালের শেষ দিকে আবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তথাকথিত প্ল্যান বি বাস্তবায়নের চেষ্টা করে। অস্থিরতার পালে হাওয়া দিয়ে সামরিক চাপও বাড়ানো হয়। ইরান অভিযোগ করে এই বিক্ষোভে বিদেশি সংশ্লিষ্ট নেটওয়ার্ক ঢুকে সহিংসতা, নাশকতা এবং লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে, যাতে করে সংঘর্ষ বাড়ে ও প্রাণহানি ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়লে সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত এই কৌশলও সফল হয়নি। সহিংসতায় জন্ম নেয় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লাখো মানুষ বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সরকার সমর্থিত সমাবেশে অংশ নেয়। নিরাপত্তা বাহিনী নেটওয়ার্ক ভেঙে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং হাজারো মানুষকে গ্রেপ্তার করে। এর ফলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ থেকে সরে আসে। তবুও উত্তেজনার ইতি ঘটেনি। সামনে আরও বিপজ্জনক একটি দৃশ্যপট নিয়ে আলোচনা চলছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্য করে আঘাত হানা। ট্রাম্প প্রকাশ্যেই আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর কথা বলেছেন, যা তেহরানের ভাষায় সরাসরি সর্বাত্মক যুদ্ধের শামিল। এই অবস্থায় ইরানের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। প্রথমত, অভ্যন্তরীণ শাসন এবং সামাজিক সংহতি। অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং দুর্নীতি মানুষের অসন্তোষ বাড়াচ্ছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপ কতটা বাড়ে বা আদৌ আলোচনার পথে যায় কিনা। তৃতীয়ত, সৌদি আরব, কাতার সহ যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ আরব দেশগুলো যুদ্ধ ঠেকাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আর চতুর্থত, রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা আদৌ কতটা কৌশলগত সুরক্ষা দিতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে ইরানের ওপর আরেকটি বড় হামলা হলে তা শুধু একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং গোটা অঞ্চলে নিয়ন্ত্রণহীন সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। বর্তমান এই মুহূর্তকে অনেকেই দেখছেন এক ধরনের বিরতি হিসেবে। এরপর আসবে হয় সমঝোতা, নয়তো ভয়াবহ বিস্ফোরণ। বাস্তবতা যখন এমন, তখন স্বভাবতই প্রশ্ন আসে, সংঘাতের পথে কি এগোবে ওয়াশিংটন, তেল আবিব, নাকি 4 দশকের বৈরিতা পেছনে ফেলে কোনো সম্মানজনক সমাধানের পথে হাঁটার সুযোগ এখনও আছে? মুশরিফা নুজাত, দেশ টিভি।